ওয়েলকাম টু ইউনিক টিচার্স। আজকে আর্থকুইক থেকে ভূমিকম্প থেকে 25টা প্রশ্ন আছে। 25টা প্রশ্ন আলোচনা করব এবং তার সাথে বাকি সেই কোশ্চেন সম্পর্কিত বাকি তথ্যগুলোকে নিয়েও আলোচনা করব। 25টা কোশ্চেন করতে করতেই তোমাদের আর্থকুইক সম্পর্কে আরও অনেক তথ্য পেয়ে যাবে, ধারণা পেয়ে যাবে। ক্লাসটি শেষ পর্যন্ত করো, আশা করি তোমাদের উপকারে লাগবে। এটি মূলত সামনের পিএসসিকে লক্ষ্য রেখে কোশ্চেনগুলো করা হয়েছে। পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে তারই বেসিসে। দেখো, আমরা কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন, হুইচ অব দ্য ফলোয়িং ডেসক্রাইবস দ্য বিল্ড আপ অ্যান্ড রিলিজ অফ স্ট্রেস ডিউরিং অ্যান আর্থকুইক। আর্থকুইকের সময় যখন স্ট্রেস রিলিজ হয়, অর্থাৎ যখন চাপ মুক্ত হয়, তো সেটাকে আমরা কি দিয়ে বর্ণনা করতে পারি? দ্য মডিফাইড মার্শালি স্কেল দিয়ে, দ্য এলাস্টিক রিবাউন্ড থিওরি দিয়ে, দ্য প্রিন্সিপাল অফ সুপারপজিশন, দ্য ট্রাভেল টাইম ডিফারেন্স। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উত্তরটা হয়ে যাবে বি, দ্য এলাস্টিক রিবাউন্ড থিওরি। তাহলে তোমাদেরকে একটু বুঝিয়ে বলে দিই এলাস্টিক রিবাউন্ড থিওরিটা অ্যাকচুয়ালি কি। এই এলাস্টিক রিবাউন্ড থিওরি বলতে বোঝানো হয় যখন টেনশনাল অ্যান্ড কম্প্রেশনাল ফোর্সের দরুন স্ট্রেস রিলিজ হয় এবং তার দ্বারা ফোল্ড এবং ফল্টের সৃষ্টি হয় এবং এর ফলে আমাদের ভূমিকম্প সৃষ্টি হয়। এটাই বলা হয়েছে এলাস্টিক রিবাউন্ড থিওরিতে। তাহলে কি হলো? এলাস্টিক রিবাউন্ড থিওরিতে সঙ্গে আর কি কি যুক্ত? টেনশনাল অ্যান্ড কম্প্রেশনাল ফোর্স অ্যান্ড কম্প্রেশনাল ফোর্স। এর সাথে আর কি যুক্ত? তাহলে টেনশনাল অ্যান্ড কম্প্রেশনাল ফোর্সের দ্বারা কি হয়? টেনশনাল ফোর্সের দ্বারা ফল্টের সৃষ্টি হয় আর কম্প্রেশনাল ফোর্সের দ্বারা ফোল্ডের সৃষ্টি হয়। এখান থেকে যদি তোমাদের আরও অন্যরকমভাবে কোশ্চেন আসে যে ফল্ট এবং ফোল্ডের দ্বারা যে ভূমিকম্প সৃষ্টি হয় সেটা কিসের সাথে যুক্ত? এলাস্টিক রিবাউন্ড থিওরির সাথে যুক্ত। যদি প্রশ্ন আসে টেনশনাল এবং কম্প্রেশনাল ফোর্সের দ্বারা যে যখন ভূমিকম্প সৃষ্টি হয় তখন সেটি কিসের সাথে যুক্ত? এলাস্টিক রিবাউন্ড থিওরির সাথে যুক্ত। এই এলাস্টিক রিবাউন্ড থিওরিটা কে প্রপাউন্ড করেছিলেন বা কে দিয়েছিলেন? এটা দিয়েছিলেন এইচ.এফ. রেড। এইচ.এফ. রেড কত সালে দিয়েছিলেন এটি? এটি দিয়েছিলেন 1906 সালে। ঠিক আছে, আশা করি আমরা এখান থেকে বুঝতে পেরেছি। চলো আমরা নেক্সট প্রশ্নে যাব। দ্য অ্যামাউন্ট অফ গ্রাউন্ড ডিসপ্লেসমেন্ট ইন আ আর্থকুইক ইজ কল্ড দ্য, যে গ্রাউন্ড ডিসপ্লেসমেন্ট হয় অর্থাৎ ভূমির যে ডিসপ্লেসমেন্ট হয় অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যায়, সেটাকে আমরা কি বলতে পারি? একটা আর্থকুইকে ভূমির যে ডিসপ্লেসমেন্ট হয় সেটাকে আমরা বলতে পারি স্লিপ। আমরা স্লিপ বলে থাকি। নেক্সট, পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। দ্য পয়েন্ট হোয়ার মুভমেন্ট অকার হুইচ ট্রিগার্ড দ্য আর্থকুইক ইজ দ্য, যেখান থেকে যে একটা আর্থকুইকের ভূমিকম্পের মুভমেন্ট যেখান থেকে সৃষ্টি হয়, অর্থাৎ কোন জায়গা থেকে প্রকৃত অর্থে ভূমিকম্পের মুভমেন্টটা সৃষ্টি হয় বা ভূমিকম্প সৃষ্টি হয়। তো আমরা জানি যে কোনো জায়গায় ফোকাস থেকে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ফোকাস থেকে যে ভূমিকম্পের সৃষ্টি হয়, তাহলে ফোকাস আমরা কাকে বলে জানি? ধরো একটা যে কোনো সময় ভূমিকম্পের ক্ষেত্রে সবসময় মনে রাখবে ভূপৃষ্ঠের উপর একটা ফল্টের সৃষ্টি হতে হয় প্রথমে। যখন ফল্টের এরকমভাবে সৃষ্টি হয়, এই ফল্ট এটা যদি ক্রাস্ট হয়, এটা একটা ফল্টের সৃষ্টি হলো এবং ফল্ট বরাবর কোনো একটা জায়গা থেকে এনার্জি রিলিজ করতে শুরু হলো। ধরে নিলাম এখান থেকে এনার্জি রিলিজ করতে শুরু হলো। এই এনার্জি যেখান থেকে রিলিজ হচ্ছে সেটাকে আমরা বলি ফোকাস বলি। ফোকাস বা কি বলি? আমরা সেন্টার বলে থাকি বা এটাকে হাইপোসেন্টারও বলা হয়ে থাকে। এটাকে সেন্টারও বলা হয়। সেন্টার বানান দু রকমেরই হয়, টিআরইও হয়, টিইআরও হয়, বা এটাকে হাইপোসেন্টারও বলা হয়ে থাকে। হাইপোসেন্টারও বলা হয়ে থাকে এবং এখান থেকে এনার্জিগুলো রিলিজ করে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং এর ঠিক সোজাসুজি অংশকে আমরা কি বলি? এর সোজাসুজি অংশকে আমরা বলি এপিসেন্টার। ঠিক আছে, নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব।
দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং সিকোয়েন্স, কোন সিকোয়েন্সটা কারেক্টলি লিস্ট দ্য ডিফারেন্ট অ্যারাইভাল ফ্রম ফার্স্ট টু লাস্ট। নিচের যে সমস্ত ওয়েবগুলো দেওয়া আছে সেই ওয়েবগুলো আমাদের ভূপৃষ্ঠে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখি কোনটা প্রথমে আসে এবং কোনটা শেষে আসে। ভূমিকম্প যখন সৃষ্টি হয় কোনো একটা জায়গা থেকে, যে ওয়েবটা সব থেকে দ্রুততার সাথে আসে সেটা হচ্ছে পি ওয়েব। পি ওয়েবের গতি সব থেকে বেশি, তারপরে হচ্ছে এস ওয়েব, এবং সারফেস ওয়েবের গতি সব থেকে কম। তাহলে পি এবং এস ওয়েবের গতি সব থেকে বেশি, যেগুলোকে আমরা বডি ওয়েব বলে থাকি, এবং এই দুটোকে আমরা কি বলি, বডি ওয়েব বলে থাকি। এবং এই বডি ওয়েভের গতি সব থেকে বেশি, তার মধ্যে পি ওয়েভের গতি সব থেকে বেশি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, পি ওয়েভ হয়ে যাচ্ছে, এস ওয়েভ হয়ে যাচ্ছে এবং সারফেস ওয়েভ হয়ে যাচ্ছে। প্রথমে পি ওয়েভ হবে, তারপরে এস ওয়েভ হবে। দেখো, পি ওয়েভের গতি বেশি, পি ওয়েভের শক্তি বেশি, এবং পি ওয়েভটা সব থেকে আগে সারফেসে এসে পৌঁছায়, কিন্তু পি ওয়েভের ক্ষতিকারক ক্ষমতা সব থেকে কম। তাহলে এর হচ্ছে তোমার ডিস্ট্রাকটিভ ক্ষমতা বা ডিস্ট্রাকটিভ পাওয়ার সব থেকে কম কার, পি ওয়েভের, কিন্তু ক্ষমতা বেশি কার, পি ওয়েভের। শক্তি বেশি হচ্ছে পি ওয়েভের, গতি বেশি কার, পি ওয়েভের। তারপরে হচ্ছে এস ওয়েভের। এবং সারফেস ওয়েভের সব থেকে কম শক্তিশালী, সারফেস ওয়েভ সব থেকে কম গতিসম্পন্ন, কিন্তু সারফেস ওয়েভ সব থেকে বেশি ডিস্ট্রাকটিভ হয়। ঠিক আছে, সব থেকে বেশি ডিস্ট্রাকটিভ হয়ে থাকে। এবং পি এবং এস ওয়েভই শ্যাডো তৈরি করে, সারফেস ওয়েভ কোনো শ্যাডো তৈরি করে না। এই সমস্তগুলো আমরা ক্লাসে নিশ্চয়ই তোমরা দেখেছো, ডিটেলসে আলোচনা করেছি। তো যারা ক্লাস করছো তারা তো বুঝতেই পারছো কতটা ডিটেলসে ডেপথে গিয়ে আলোচনা করছি, যেখান থেকে পিএসসির একটা প্রশ্ন যাতে করে না বাদ যায় সেই হিসেবে আমরা আলোচনা করছি। আমাদের খুব কম্প্যাক্ট ক্লাস চলছে অনলাইনে, গুগল মিটের সাহায্যে ক্লাস চলছে, রেকর্ডিং ক্লাস দেওয়া হচ্ছে, এবং তার সাথে কম্প্যাক্ট পিডিএফ নোটস দিয়ে দেওয়া হচ্ছে। যারা খুব কম টাকার মধ্যে একটা ভালো গাইডের খোঁজে রয়েছো, তাদের জন্য বলবো তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। এবং আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তোমরা ওপরে এই যে নাম্বারটা লেখা রয়েছে, এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং সেখানে ডিটেলসটা আমরা দিয়ে দেব। তোমরা সহজেই সেখানে যুক্ত হতে পারবে কোনো হ্যাপা ছাড়া। আমাদের কোনো অ্যাডমিশন ফিজও নেই, শুধু মান্থলি একটা মিনিমাম ফিজ ধার্য করা হয়েছে, যার বেসিসে তোমরা সহজেই আমাদের ক্লাসে যুক্ত হতে পারবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর ক্লাসে তোমাদের ভ্যালু অ্যাড হবে, তোমরা নতুন কিছু শিখবে, এবং যেটা পিএসসিতে তোমাদের খুবই উপকারে লাগবে। যদিও আমরা নিজেদের প্রশংসা নিজেদের মুখে করছি বলে কেমন একটা অড শোনাচ্ছে, বাট আমি হোপফুল তোমরা ক্লাসে যারা যুক্ত হয়েছে তারা তো জানি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাব। হাউ ডু রক পার্টিকেল মুভ ডিউরিং দ্য পাসেস অফ পি ওয়েভ থ্রো দ্য রক? কীভাবে রক পার্টিকেলগুলো মুভ করে, যখন পি ওয়েভ প্রবাহিত হয় তখন রক পার্টিকেলগুলো কীভাবে মুভ করে? দেখো, পি ওয়েভের সাথে, পি ওয়েভ সম্পর্কে আমি কতগুলো তথ্য বলে দিই। পি ওয়েভটা হচ্ছে খুব শক্তিশালী একটা ওয়েভ, যেটা দ্রুততার সাথে প্রবাহিত হয়। পি ওয়েভটা কার মতো, লাইক সাউন্ড ওয়েভ, সাউন্ড ওয়েভের মতো কাজ করে। এবং কি করে সাউন্ড ওয়েভের মতো, এটা একবার পিছনে আসে এবং পিছন থেকে দ্রুততার সাথে এগিয়ে যায়, যেটাকে বলা হয়ে থাকে স্ট্রেচিং অ্যান্ড স্কুইজিং। স্ট্রেচিং অ্যান্ড স্কুইজিংয়ের মানে স্ট্রেচিং অ্যান্ড স্কুইজিংয়ের দ্বারা এটা অগ্রসর হয়। স্ট্রেচিং, এই দুটো টার্ম তোমাদেরকে মনে রাখতে হবে, স্ট্রেচিং অ্যান্ড স্কুইজিং। মানে কি হয়, ধরো তোমরা কেঁচোর চলন দেখেছো। কেঁচো কী করে, প্রথমে অনেকটা গুটিয়ে নেয় নিজেকে, তারপর দেখবে সামনের দিকে অনেকটা ছেড়ে দেয়, দিয়ে তারপরে এরকমভাবে চলাচল করে। কিন্তু কেঁচোর মতো অত আস্তে পি ওয়েভটা চলাচল করে না, পি ওয়েভটা চলাচল করে খুব দ্রুততার সাথে চলাচল করে। গড় সেকেন্ডে 7 থেকে 15 কিলোমিটার, সেকেন্ডে 7 থেকে 14 কিলোমিটার গতিতে পার সেকেন্ড, হ্যাঁ, গতিতে এটি মুভ করে, এবং এটি সব থেকে দ্রুততার সাথে এসে আমাদের পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। তাহলে আমরা এখান থেকে কোশ্চেন যে অপশানগুলো রয়েছে সেখান থেকে আমরা কি বলতে পারি ব্যাক অ্যান্ড ফোর্থ প্যারালালে এটা মুভ করে। তাহলে
প্রথম এটা হয়ে যাবে আনসার, ব্যাক অ্যান্ড ফোর্থ প্যারালেল টু দ্য ডাইরেকশন অফ দ্য ওয়েভ ট্রাভেল। পরের প্রশ্ন, ডিটেল স্টাডিজ অফ হোয়াট আর্থকুইক অ্যালাউড রিসার্চার্স টু ডেভেলপ দ্য এলাস্টিক রিবাউন্ড থিওরি। আমরা দেখলাম এলাস্টিক রিবাউন্ড থিওরি, যেটা 1906 সালে প্রপাউন্ড হয়েছিল। কে প্রপাউন্ড করেছে? এইচ এফ রেড। তিনি যে এই থিওরিটা প্রপাউন্ড করেছিলেন কোন স্টাডির বেসিসে? দেখো, আমাদের এই দুটো জানলেই কিন্তু বাকিটা সবটা না জানলেও চলবে। আমরা জানি 1906 সালে, মানে এখানে যদি আমরা অপশনগুলো দেখি 1906 একটাতেও আছে। তুমি যদি নাও জেনে থাকো তোমরা যে ফ্রান্সিসকো আর্থকুইককে লক্ষ্য রেখে এই প্রথম রেড আর্থকুইকের যে এলাস্টিক রিবাউন্ড থিওরিটা প্রপাউন্ড করেছিল, সেটা যদি নাও জানো 1906 সালটা জানলেই কিন্তু তোমরা সহজেই উত্তর করে আসতে পারবে। তাই ডিটেলসটা একটু জানা দরকার। আর এটা মনে রাখবে, 1906 সালের আগে পর্যন্ত মানুষ আর্থকুইক কেন হতো প্রকৃত জানতো না। বিভিন্ন জন বিভিন্ন কারণ ব্যাখ্যা করত। কেউ কখনো মনে করতো গডের জন্য হচ্ছে, বা আরও অন্যান্যভাবে কারণ ব্যাখ্যা করত। প্রকৃতপক্ষে 1906 সালে ভূমিকম্পের যে আসল কারণ সেটা জানা যায়। মানে প্রকৃত কারণটা, মানুষের সায়েন্টিফিক কারণটা মানুষের সামনে 1906 সালেই আসে, এবং তখনই এলাস্টিক রিবাউন্ড থিওরিটা প্রপাউন্ড হয়। পরের কোশ্চেন, হাউ মেনি সিসমোগ্রাফ স্টেশন আর নিডেড টু লোকেট দ্য এপিসেন্টার অফ অ্যান আর্থকুইক? একটা আর্থকুইকের এপিসেন্টার লোকেট করতে গেলে কয়টি সিসমোগ্রাফ স্টেশন দরকার? সিসমোগ্রাফ স্টেশন জিনিসটা কি? দেখো, সিসমোগ্রাম বলে একটা যন্ত্র আছে, যে যন্ত্রের সাহায্যে ভূমিকম্প নির্ণয় করা হয় আমরা জানি। তো যখন ভূমিকম্পের নির্ণয় করার সময় যে কোনো 3টে সিসমোগ্রাম স্টেশন দরকার। দেখো, এরকম একটা 3টে স্টেশন থাকবে, 3টে জায়গাতে কি থাকবে? সিসমোগ্রাম যন্ত্রটা বসানো থাকবে। তো অনেক দূরে দূরে 3টে জায়গাতে বসানো আছে। প্রথমে কি হবে, প্রথম কোনো একটা জায়গাতে এসে পৌঁছাবে, কি পৌঁছাবে? ওই পি ওয়েভ বা এস ওয়েভ, যে কোনো একটা ওয়েভ এসে পৌঁছালো, এবং ওয়েভটা কি হলো, চারিদিকে যতটা জায়গা নিল, এই এস ওয়েভ থেকে আমরা দেখলাম যে পি ওয়েভটা এই জায়গা থেকে এতটা ছড়িয়ে গেল। এই আমি 3টের নাম দিই, এ, বি অ্যান্ড সি, এই 3টের নাম দিলাম। তারপরে দেখলাম যে এ বিন্দু থেকে এই ওয়েভটা এতদূর ছড়িয়ে গেল, এবং বি ওয়েভ থেকে এটা এতদূর ছড়িয়ে গেল। দিয়ে দেখা গেল যে জায়গাতে 3টে ওয়েভ এক জায়গায় মিলিত হচ্ছে, এই মিলিত হওয়ার জায়গাটিকেই আমরা এপিসেন্টার হিসেবে ধরে নিই। মিলিত হওয়ার জায়গাটিকেই আমরা এপিসেন্টার আমরা এই মিলিত হওয়ার জায়গা থেকে আমরা এপিসেন্টার বের করি। তাহলে এপিসেন্টার বের করতে গেলে সিসমোগ্রাফ স্টেশন কটা দরকার হয়? আমাদের 3টে সিসমোগ্রাফ স্টেশন দরকার হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, আর্থকুইক ক্যান অকার উইথ ড্যাশ ফল্টিং, মানে কোন ফল্টের দ্বারা আর্থকুইক ঘটে থাকে? আমরা তো বললাম যে আর্থকুইক যে কোনো ঘটে থাকে যে কোনো ফল্টের দ্বারা। আগে ফল্ট সৃষ্টি হতে হবে, এবং সেই ফল্ট বরাবর কি হতে হবে? ফল্ট বরাবর এনার্জি রিলিজ হতে হবে। এই ফল্ট বরাবর একটা এনার্জি রিলিজ হলো, তবেই আর্থকুইকটার সৃষ্টি হলো, তার আগে আর্থকুইক সৃষ্টি হবে না। তো কি ধরনের ফল্ট সৃষ্টি হলে তবেই আর্থকুইক হবে? নর্মাল ফল্ট, রিভার্স ফল্ট, থ্রাস্ট ফল্ট, অল অফ দিস। তো এখানে উত্তর হবে অল অফ দিস। যে কোনো ফল্ট সৃষ্টি হোক না কেন, যে কোনো ফল্টেই কিন্তু আর্থকুইক হতে পারে। অর্থাৎ আর্থকুইকের জন্য নির্দিষ্ট কোনো ফল্ট হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, যে কোনো ফল্ট থেকে আর্থকুইক ঘটতে পারে। তাই এখানে আমরা বলবো অল অফ দ্য অ্যাভাব বা অল অফ দিস। এরপরে দেখো, অ্যাপ্রক্সিমেটলি হোয়াট পার্সেন্টেজ অফ আর্থকুইকস অকার অ্যাট প্লেট বাউন্ডারি? প্লেট বাউন্ডারি বরাবর কত পার্সেন্ট আর্থকুইক ঘটে থাকে? আমরা জানি আর্থকুইকগুলো হয়ে থাকে মূলত কতকগুলো কারণের জন্য, তার মধ্যে অন্যতম হচ্ছে প্লেট বাউন্ডারি। এই প্লেট বাউন্ডারির জন্য 90% আর্থকুইক ঘটে থাকে। কত পার্সেন্ট? 90% আর্থকুইক ঘটে থাকে। তার মধ্যে আমরা জানি 3 ধরনের প্লেট বাউন্ডারি হয়। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি হয়, ডাইভার্জেন্ট হয়, আর ট্রান্সফর্ম হয়। তো কোন প্লেট বাউন্ডারিতে কত পার্সেন্ট হয়? গড়ে ধরা হয় এই কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে সব থেকে ভূমিকম্প বেশি হয়। গড়ে আমি 75% গড়ে ধরা হয়। হ্যাঁ, 75% ভূমিকম্প কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে হয়। ডাইভার্জেন্টে গড়ে 12% ধরা হবে, আর বাকিটা ধরা হবে
ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারিতে 3% বা সামথিং, ঠিক আছে। তো সব থেকে, যদি এরকম প্রশ্ন আসে সব থেকে বেশি ভূমিকম্প কোথায় হয়, কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে। এটা এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। পরের কোশ্চেন, হাউ অফেন ডু ম্যাগনিটিউড 8 আর্থকুয়েকস অকার। আট মানে ম্যাগনিটিউড 8 আর্থকুয়েক কখন ঘটে থাকে? অ্যাবাউট 5 to 10 টাইমস পার ইয়ার, প্রতি বছর 5 থেকে 10 বার। মানে হচ্ছে রিক্টার স্কেলে 8 ম্যাগনিটিউডের ভূমিকম্প বছরে 5 থেকে 10টা হয়ে থাকে। অ্যাবাউট ওয়ান্স এ ইয়ার, বছরে একটা হয়ে থাকে। অ্যাবাউট এভরি 5 to 10 ইয়ার্স, অ্যাবাউট এভরি 50 to 100 ইয়ার্স। দেখো আমরা জানি যখনই 7-এর উপরে উঠে যায়, রিক্টার স্কেলে যখনই ভূমিকম্পের মাত্রা 7-এর উপরে উঠে যায়, তখন সেটা ডিস্ট্রাকটিভ হয়, খুব ভয়ঙ্কর হয়। কিন্তু সেই ভয়ঙ্কর ভূমিকম্প আমরা প্রায়শই দেখতে পাই না, আমরা দেখতে পাই খুব কম কম। অবশ্যই দেখতে পাই না, সেটা আমাদের জন্য খুবই ভালো। তো আমরা দেখতে পাই না কখন হয় এরকম একটা ভূমিকম্প 8 রিক্টার স্কেলে, সেটা হচ্ছে অ্যাবাউট এভরি 5 to 10 ইয়ার্স, প্রতি 5 থেকে 10 বছর। দেখো আমরা ম্যাগনিটিউডটা নিয়ে আমি একটু কথা বলবো। ম্যাগনিটিউড আমরা পরিমাপ করি কিসের সাহায্যে? আমরা যে কোনো ভূমিকম্পের ম্যাগনিটিউড পরিমাপ করি রিক্টার স্কেলের সাহায্যে, রিক্টার স্কেলের সাহায্যে, ঠিক আছে। রিক্টার স্কেলের সাহায্যে আমরা ম্যাগনিটিউড পরিমাপ করি। আমরা এই রিক্টার স্কেলটাকে কত ভাগে ভাগ করা হয়? 1 থেকে 10 পর্যন্ত ভাগ করা হয়, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত রিক্টার স্কেলটা ভাগ করা হয়। আর একটা স্কেল আছে, সেটা হচ্ছে মার্সেল স্কেল বা মার্কেল স্কেল, সরি মার্কেল স্কেল। এই স্কেলের সাহায্যে আমরা কি পরিমাপ করি? এই স্কেলের সাহায্যে আমরা ইন্টেন্সিটি পরিমাপ করি। আচ্ছা, ম্যাগনিটিউড মানে কি? ম্যাগনিটিউড মানে হচ্ছে কোনো একটা ফোকাস বা কোনো একটা সেন্টার কি পরিমাণ এনার্জি রিলিজ করছে, সেটা আমরা এ থেকে জানতে পারি। তাহলে এনার্জি রিলিজটা আমরা কি থেকে জানতে পারি? রিক্টার স্কেল থেকে জানতে পারি। এবং সেখান থেকে আমরা বুঝতে পারি যে ভূমিকম্পের যে তীব্রতা সেটা কতটা ছিল। আর মার্শাল স্কেলে ইন্টেন্সিটি মানে কি? ইন্টেন্সিটি পরিমাপ করা বলতে বোঝানো হয় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা পরিমাপ করা হয় মার্শাল স্কেলের সাহায্যে। সিএ হবে এটা একটা, মার্শাল স্কেলের সাহায্যে। তো ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু সব জায়গায় সমান হয় না। মরু অঞ্চলে বা মেরু অঞ্চলগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়, আবার জনবহুল অঞ্চলগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়। তাই মার্শাল স্কেল দ্বারা আমরা প্রকৃত পক্ষে ইন্টেন্সিটি আমরা পরিমাপ করতে পারি না, সেটা রিজন বেসিসে আলাদা আলাদা হয়ে যায়। তাই মার্শাল স্কেলের গুরুত্ব কিন্তু কম। মার্শাল স্কেল হচ্ছে মাত্রা হচ্ছে 1 থেকে 12 পর্যন্ত আছে, ঠিক আছে, 1 থেকে 12। চলো পরের প্রশ্ন। If only density increase with increasing depth within the earth, the velocity of p wave should, ডেনসিটি যদি শুধুমাত্র অনলি ডেনসিটি বলেছে, হ্যাঁ, প্রেশার কিন্তু এখানে বলেনি। যদি বলেছে শুধু ডেনসিটি বাড়ার সাথে সাথে, ডেপথের ডেনসিটি বাড়ার সাথে সাথে যদি ইনক্রিজ দ্য ডেপথ ইনক্রিজের সাথে সাথে ডেনসিটি বাড়ে, তাহলে পি ওয়েভের ভ্যালোসিটিটার কীরকম পরিবর্তন হওয়া উচিত? এটা অ্যাকচুয়ালি ডিক্রিজ হবে। যদি আমাদের দুটোই প্রেশার এবং ডেনসিটি হতো তাহলে ইনক্রিজ হতো, কিন্তু এটা এখানের ক্ষেত্রে কি হবে? শুধুমাত্র ডেনসিটি বলেছে, তাই এটা উত্তর হবে ডিক্রিজ। নেক্সট, ইফ এ পি ওয়েভ ওয়ার টু গো ফ্রম আ সলিড টু লিকুইড, একটা পি ওয়েভ যদি সলিড থেকে লিকুইডে যায়, অর্থাৎ সলিড মেটেরিয়ালস থেকে যদি লিকুইড মেটেরিয়ালসে যায়, হোয়াট উড হ্যাপেন টু ইটস ভ্যালোসিটি, এর ভ্যালোসিটিতে কি পরিবর্তন ঘটবে, কি হবে? অর্থাৎ এর গতিবেগ কি হবে? স্টে দ্য সেম, একই রকম থেকে যাবে, ইনক্রিজ হবে, ডিক্রিজ টু জিরো হবে, ডিক্রিজেস হবে। উত্তরটা হবে এখানে, আমরা যদি সলিড থেকে লিকুইডে পি ওয়েভকে যেতে দেখি, তাহলে সবসময় গতিবেগ কি হয়? ডিক্রিজ হয়, সবসময় ডিক্রিজ হয়ে যায়। চলো, হ্যাঁ, এখানে একটা বলে নিই, পি ওয়েভ হচ্ছে এমন একটা ওয়েভ যেটা সমস্ত মাধ্যম দিয়ে যেতে পারে। সলিড মাধ্যম দিয়ে যেতে পারে, লিকুইড মাধ্যম দিয়ে যেতে পারে, গ্যাসিয়াস মাধ্যম দিয়ে যেতে পারে।
তিনটে মাধ্যম দিয়ে যেতে পারে, কিন্তু সলিড মাধ্যমের গতিবেগ সব থেকে বেশি থাকে, তারপরে লিকুইডে, তারপরে গ্যাসিয়াস মাধ্যমে। এরপরের প্রশ্ন, ইফ অ্যান এয়ার ওয়েভ ওয়ার টু গো ফ্রম আ সলিড টু লিকুইড, একটা যদি এয়ার ওয়েভ সলিড থেকে লিকুইডের দিকে যায়, হোয়াট উড হ্যাপেন টু ইটস ভ্যালোসিটি, এর ভ্যালোসিটিতে কি হবে? আমরা জানি এস ওয়েভ কখনোই লিকুইডের মধ্য দিয়ে যেতে পারে না, সে কি হয়ে যায় সবসময় সে সলিডের মধ্য দিয়ে যায়, কারণ এটা এলাস্টিসিটির উপর ভর করে প্রবাহিত হয়, তাই সে শুধুমাত্র এস ওয়েভটা শুধুমাত্র কঠিন মাধ্যম দিয়ে যেতে পারে, তরল মাধ্যম দিয়ে যেতে পারে না। তাহলে এখানে কি হবে, এস ওয়েভটা যখনই তরল মাধ্যমে প্রবেশ করবে তখনই তার গতিবেগ ডিক্রিজ টু জিরো হয়ে যাবে, ডিক্রিজ হতে হতে একসময় কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তো আমরা এটা উত্তর নেব ডিক্রিজ টু জিরো। নেক্সট কোশ্চেন, হুইচ বাউন্ডারি মার্কস এ চেঞ্জ ফ্রম 100% সলিড টু 100% লিকুইড, কোন বাউন্ডারিটা 100% সলিড থেকে 100% লিকুইডকে মার্ক করে? অর্থাৎ একটা বাউন্ডারি 100 এর উপরটা হচ্ছে 100% সলিড এবং নিচেটা হচ্ছে 100% লিকুইড, এটা কোন বাউন্ডারিতে? দেখো আমরা জানি লোয়ার ম্যান্টেলটা হচ্ছে কীরকম, সলিড, এবং আউটার কোরটা হচ্ছে লিকুইড। তাহলে লোয়ার ম্যান্টেল এবং আউটার কোরের মধ্যে যে বাউন্ডারিটা রয়েছে সেটা অবশ্যই কি হবে, এটা এই বাউন্ডারিটাকে মার্ক করে, অতএব এ উত্তর হবে। এটা আমরা কি করে জানতে পারি? এটা আমরা জানতে পারি এস ওয়েভের দ্বারা। কারণ কি, এস ওয়েভ কখনোই তরল মাধ্যমে যেতে পারে না। আমরা দেখতে পাবো ম্যান্টেল থেকে যখনই আউটার কোরের দিকে আসে তখনই কিন্তু এস ওয়েভটা কি হয়ে যায়, অবলুপ্ত হয়ে যায়। তাই এস ওয়েভের শ্যাডোজোন কোনখান থেকে শুরু হয়? এস ওয়েভের শ্যাডোজোন শুরু হয় 103 ডিগ্রি থেকে। 103 ডিগ্রির পর থেকে কি হয়, এস ওয়েভটা অবলুপ্ত হয়ে যায়। এবং এস ওয়েভের আমরা যদি দেখি এটা যদি হয়, দেখব আমরা এই যদি কোর হয় তো আমরা দেখব এরকম করে আস্তে আস্তে এস ওয়েভগুলো এরকম করে আস্তে আস্তে কি হয়ে যায়, এস ওয়েভটা এখানে অবলুপ্ত হয়ে যায়। এখানে যদি আমি 103 ধরি তাহলে বাকিটা কিন্তু 103 ডিগ্রি 103 ডিগ্রি, বাকি দিকটা কিন্তু আসে না। তো এস ওয়েভের কি হয়, এস ওয়েভের শ্যাডোজোন সব থেকে বেশি 154 ডিগ্রি। কি করে 154 ডিগ্রি হচ্ছে না হচ্ছে সেগুলো আমি ক্লাসে খুব ভালো করে বুঝিয়েছি, তোমাদের এই ক্লাসটা ইউটিউবে আপলোড করে দিয়েছি তোমাদের সবার দেখার জন্য। দেখবে আর্থকুইকের ওপর একটা ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা আছে, তোমরা ক্লাসটা করবে। আর্থকুইকে নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না, শ্যাডোজোন থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের ক্লাস আপলোড করা আছে। যদি আমাদের ক্লাসগুলো দেখো এবং সমস্তটাই দেখো, যদি ভালো লাগে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের এই নাম্বারে মেসেজ করলে তোমাদের অ্যাডমিশন ডিটেলস তোমরা সহজেই পেয়ে যাবে। এবং খুব অল্প পয়সার মধ্যে আমাদের খুব কম্প্যাক্ট ক্লাস হচ্ছে। তো যারা অবশ্যই একটা ভালো কিছু খুঁজছো যারা পড়ার জন্য অল্প ফিজের মধ্যে, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে, আমরা হোয়াটসঅ্যাপে ডিটেলস পাঠিয়ে দেবো। নেক্সট, বডি ওয়েভস কনজিস্ট অফ দ্য, বডি ওয়েভ কোন দুটো? আমরা জানি ওয়েভগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। কি কি ওয়েভে ভাগ করি? একটা হচ্ছে বডি ওয়েভ, অপরটা হচ্ছে কি, সারফেস ওয়েভ। বডি ওয়েভ আর একটা হচ্ছে সারফেস ওয়েভ। বডি ওয়েভের আবার দুটো আছে। কি কি বডি ওয়েভ আছে? একটা হচ্ছে পি ওয়েভ, অপরটা হচ্ছে এস ওয়েভ। আর সারফেস ওয়েভে কি আছে? একটা হচ্ছে লাভ ওয়েভ, অপরটা হচ্ছে র্যালে ওয়েভ। তাই আমি RRL দিয়ে প্রকাশ করলাম। তো এখানে তাহলে বডি ওয়েভ বলেছে, তাহলে বডি ওয়েভ কোনটা হবে? পি অ্যান্ড এস ওয়েভ হবে। নেক্সট, উইথ ইনক্রিজিং ট্রাভেল টাইম দ্য ডিফারেন্স ইন অ্যারাইভাল টাইম বিটুইন দ্য পি অ্যান্ড এস ওয়েভ। দেখো, ইনক্রিজিং ট্রাভেল টাইম, যদি ট্রাভেল টাইমটা ইনক্রিজ হয় তাহলে পি এবং এস ওয়েভের যে ডিফারেন্সটা কতটা হবে, বাড়বে না কমবে, সেটা জিজ্ঞেস করেছে। আমরা জানি ধরো দুটো গাড়ি, একটা এ গাড়ি একটা বি গাড়ি, দুটো গাড়ি দ্রুত এই গাড়িটা অনেক জোরে চলছে আর এই গাড়িটা তুলনামূলকভাবে আস্তে আস্তে চলছে। তাহলে যত সময় যাবে এই দুটো গাড়ির মধ্যে তো গ্যাপ বাড়বে। ঠিক একই রকমভাবে আমাদের পি ওয়েভটা খুব দ্রুত গতিসম্পন্ন এবং এস ওয়েভটা হচ্ছে পি ওয়েভের হাফ গতিসম্পন্ন।
হাফ গতি সম্পন্ন। অতএব যত সময় যাবে তত কি হবে, পি ওয়েভটা অনেক দূর এগিয়ে যাবে এস ওয়েভের থেকে, তাই ডিস্টেন্সটা কি হবে, সব সময় ইনক্রিজ হবে। আমরা তাহলে এখানে উত্তর নিয়ে নেব, কি হবে, ডিস্টেন্স হবে ইনক্রিজ। নেক্সট কোশ্চেন, earthquake has a Richter magnitude of 7 as compared with earthquake B is 6. The amount of ground motion is one measure to earthquake intensity. দেখো বলছে আর্থকুইক 7 এর সাথে আর্থকুইক রিক্টার স্কেলে যদি আর্থকুইক 7 হয় আর একটা জায়গাতে রিক্টার স্কেলে আর্থকুইক 6 হয়েছে, তো সেখানের মধ্যে যদি আমরা এই দুটোকে কম্পেয়ার করি তাহলে গ্রাউন্ড মোশনে আমরা কি দেখতে পাবো, এ ইজ 10x মোর ইন্টেন্স দেন বি, মানে এটা হচ্ছে 10 গুণা বড় হবে বি এর থেকে। এ ইজ 1000 মোর ইন্টেন্সিটি বি, রিক্টার ম্যাগনিটিউড ডাজ নট মেজার ইন্টেন্সিটি, রিক্টার ম্যাগনিটিউডের মেজার করতে পারবে না। বি ইজ 0.01 গুণা অ্যাজ ইন্টেন্স দেন এ, এর থেকে, মানে এটা যদি আমরা ধরি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে আমরা জানি প্রকৃতপক্ষে রিক্টার স্কেল কি স্কেল, রিক্টার স্কেল হচ্ছে একটা লগারিদম স্কেল, এবং রিক্টার স্কেলটা কি করে আছে, 1 থেকে 10 পর্যন্ত আছে, এবং এটার মান কত করে যায়, 10 করে বাড়তে বাড়তে যায়, মানে 1 বাড়ার সমানে হচ্ছে 10 করে বাড়তে বাড়তে যায়, 1 বাড়া মানে 10 করে বাড়তে বাড়তে যায়। তাহলে কি 10 যখনই 7 থেকে 6-এ বা 6 থেকে 7-এ যাবে তখন কি হবে, 10 গুণা বেড়ে যাচ্ছে, 10 গুণা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা বলবো এ ইজ 10 গুণা মোর ইন্টেন্স দেন বি। চলো পরের কোশ্চেন, ইন জেনারেল দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ আর্থকুইক ওয়েভস আর দ্য, সব থেকে ডিস্ট্রাকটিভ আর্থকুইক কোনটা, এস ওয়েভটা, সারফেস ওয়েভটা হচ্ছে সব থেকে ডিস্ট্রাকটিভ আর্থকুইক। আর্থকুইকগুলোর মধ্যে সব থেকে মানে ধীরে সুস্থে প্রবাহিত হয় সারফেস ওয়েভ, সারফেস ওয়েভটা সব থেকে ডিস্ট্রাকটিভ। সারফেস ওয়েভটা কোথা থেকে উৎপন্ন হয়, সারফেস ওয়েভটা উৎপন্ন হয় যে কোনো আর্থ ক্রাস্ট থেকে, এটা ধরো আর্থ ক্রাস্ট, আর এটা হচ্ছে আমি ধরে নিলাম এই একটা, এটা হচ্ছে সেন্টার, তো এই সেন্টার থেকে কি উৎপন্ন হয়, সেন্টার থেকে উৎপন্ন হয় পি অ্যান্ড এস ওয়েভ, সেন্টার থেকে উৎপন্ন হয় পি অ্যান্ড এস ওয়েভ। যখন পি অ্যান্ড এস ওয়েভটা গিয়ে ভূমিকম্পে ধাক্কা মারে, অর্থাৎ যখন এপিসেন্টার হয়, তাহলে আমরা বলবো এপিসেন্টার বা আর্থ ক্রাস্ট থেকে উৎপন্ন হয় সারফেস ওয়েভ, এবং সারফেস ওয়েভটা সব থেকে বেশি ডিস্ট্রাকটিভ, সারফেস ওয়েভের দ্বারা আমাদের ধ্বংসের পরিমাণটা সব থেকে বেশি হয়। নেক্সট, হোয়ার ইজ দ্য ফোকাস উইথ রেসপেক্ট টু দ্য এপিসেন্টার, এপিসেন্টারের রেসপেক্টে ফোকাস কোথায় থাকে, আমরা জানি এটা যদি হয়, এটা হচ্ছে, এইটা যদি ফোকাস হয় আর এখানটাও একদম ফোকাসের সোজাসুজি ওপরে এপিসেন্টার হবে, এইটা হবে এপিসেন্টার, এটা হবে এপিসেন্টার, তাহলে আমরা ফোকাস কোথায় থাকে জানবো, একদম এপিসেন্টারের নিচেই, তাহলে কি বলবো, ডাইরেক্টলি বিলো দ্য এপিসেন্টার, এপিসেন্টারের একদম সোজাসুজি সরাসরি নিচে ফোকাসটা অবস্থান করে, এটা হচ্ছে ফোকাস। বোঝা যাচ্ছে? অবশ্যই তোমাদের ক্লাস কেমন লাগছে লাইক কমেন্ট করবে এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আমি বুঝতে পারছি না তোমরা অ্যাকচুয়ালি উপকৃত হচ্ছ কি না, তোমাদের কেমন লাগছে। আমি বুঝতে পারছি তোমাদের ওই লাইক কমেন্টে অনেক কৃপণতা দেখতে পাচ্ছি, তো আশা করি তোমরা সেগুলো করবে যাতে, এবং অবশ্যই যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, নতুন চ্যানেল আমাদের, এবং আমি তাহলে আরও অনুপ্রেরণা পাবো এবং আরও ভালো ভালো প্রশ্ন তোমাদের সামনে হাজির করতে পারবো, এরকম আলোচনাও হাজির করতে পারবো তোমাদের সামনে। আর আমাদের ক্লাসে যুক্ত হতে চাইলে অবশ্যই এই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে। নেক্সট, হাউ ডু রক পার্টিকেলস মুভ ডিউরিং দ্য পাসেস অফ এ পি ওয়েভ থ্রু দ্য রক, এই কোশ্চেনটা আমি আগে আলোচনা করেছি, এটা দুবার ভুল করে দিয়ে ফেলেছি, ঠিক আছে, চলো তাই এটা নিয়ে আমি আলোচনা করলাম না, আমাদের উত্তর হয়ে গেল এ। পরের প্রশ্ন, হাউ ডু রক পার্টিকেল মুভ ডিউরিং দ্য পাসেস অফ এস ওয়েভ, আগেটা আমি পি ওয়েভ আলোচনা করেছি, এটা হচ্ছে এস ওয়েভ থ্রু দ্য রক, রকের মধ্য দিয়ে এস ওয়েভটা কীভাবে মুভ করে, কী করে ব্যাক অ্যান্ড ফোর্থ প্যারালাল টু দ্য ডাইরেকশন অফ দ্য ট্রাভেল, এটা হচ্ছে পি ওয়েভ মুভ করে এরকমভাবে। এস ওয়েভটা কী করে, পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ দ্য ওয়েভ ট্রাভেল, পারপেন্ডিকুলার ওয়েতে এটা মুভ করে, আমাদের বিটা উত্তর হয়ে গেল। নেক্সট, হু ডেভেলপ দ্য প্রসিডিউর ইউজ টু মেজার দ্য সাইজ অফ অ্যান আর্থকুইক, একটা আর্থকুইকের যে সাইজ মাপার যে প্রসিডিওর সেটা কে ডেভেলপ করেছিলেন, সেটা ডেভেলপ করেছিলেন চার্লস রিক্টার। তোমাদের কাছে আমি একটা প্রশ্ন রাখলাম,
রিক্টার স্কেল কত সালে আবিষ্কার হয়? তোমরা যারা দেখছো তারা অবশ্যই কমেন্টে লিখবে। এই কোশ্চেনটা তোমাদের জন্য আমি রাখলাম। The moment magnitude of an earthquake depends on all of the following except movement of magnitude of an earthquake. আর্থকুইকের যে ম্যাগনিটিউডটা অর্থাৎ যে আমাদের তীব্রতাটা কিসের ওপর ডিপেন্ড করে, কোনটা বাদে মানে কোনটার উপর ডিপেন্ড করে না, বাকি সব কিছুর উপর ডিপেন্ড করে। দেখো, দ্য এরিয়া অফ দ্য ফল্ট ব্রেক, দ্য রিজিডিটি অফ দ্য ফল্ট, দ্য স্লিপ অফ দ্য ফল্ট। দেখো, একটা এরিয়ার ওপর, ফল্ট ব্রেকের একটা এরিয়ার ওপর কিন্তু ম্যাগনিটিউডটা ডিপেন্ড করে। রিজিডিটি অফ দ্য ফল্টের রিজিডিটির ওপরও ডিপেন্ড করে। দ্য স্লিপ অফ দ্য ফল্টের স্লিপের ওপরও ডিপেন্ড করে। কিন্তু ফল্টে দ্য টাইপ অফ ফল্টের ওপর কিন্তু ডিপেন্ড করে না। অতএব আমার উত্তরটা হয়ে যাবে ডি, অর্থাৎ দ্য টাইপ অফ ফল্ট। কারণ যে কোনো ধরনের যে কোনো টাইপের ফল্ট হোক না কেন, সেই ফল্টেই কিন্তু আর্থকুয়েক হতে পারে। নেক্সট, শ্যালো আর্থকুয়েক লেস দ্যান 20 কিমি ডিপ আর অ্যাসোসিয়েটেড উইথ। শ্যালো আর্থকুয়েকটা কিসের ওপর অ্যাসোসিয়েটেড? দেখো, শ্যালো আর্থকুয়েক, আমরা জানি আর্থকুয়েকগুলোকে সাধারণত আমরা তিনটে ভাগে ভাগ করি। আমরা দেখেছি জিরো থেকে 70 কিলোমিটার, কোনো বইয়ে 70 থাকবে, কোনো বইয়ে 50 থাকবে। আমি 70 নিয়েছি এখানে। 0 to 70 কিলোমিটার হচ্ছে কি, এটাকে বলা হয় শ্যালো আর্থকুয়েক। এটাকে আমরা কি বলি? শ্যালো আর্থকুয়েক বলি। 70 to 300 কিলোমিটারকে আমরা বলি ইন্টারমিডিয়েট আর্থকুয়েক। তারপরে 300 থেকে 700 কিলোমিটার পর্যন্তকে আমরা বলে থাকি ডেপথ আর্থকুয়েক। অর্থাৎ একটা শ্যালো গেল, একটা ইন্টারমিডিয়েট গেল এবং একটা ডেপথ আর্থকুয়েক গেল। ঠিক আছে, এই তিনটে আর্থকুয়েক আমরা দেখতে পাই। সব থেকে বেশি দেখতে পাওয়া যায় শ্যালো আর্থকুয়েক, সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবং পৃথিবীর মধ্যে সব থেকে প্রায় 70% কাছাকাছি হচ্ছে শ্যালো আর্থকুয়েক, বাকিগুলো কম হয়। সবসময় মনে রাখবে কনভার্জেন্ট। আচ্ছা, এখানে আমরা দেখছি শ্যালো আর্থকুয়েক কিন্তু কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতেও হয়, ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারিতেও হয়, ট্রান্সফার প্লেট বাউন্ডারিতেও হয়। তাই তবে আমরা বলতে পারি অল অফ দ্য অ্যাবাভ। কিন্তু এখানে আর একটা প্রশ্ন আছে, কনফিউশন এখানে আসতে পারে। দেখো, ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে যত আর্থকুয়েক হয়, সব আর্থকুয়েকগুলোই কিন্তু শ্যালো হয়, কোনো ডেপথ আর্থকুয়েক হয় না। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে ডেপথ আর্থকুয়েকও হয়, শ্যালো আর্থকুয়েকও হয়, কিন্তু ম্যাক্সিমামটা হয় ডেপথ আর্থকুয়েক। অর্থাৎ কনভার্জেন্ট প্লেট বাউন্ডারির ক্ষেত্রে যত ম্যাক্সিমাম আর্থকুয়েক হয়, কিন্তু বেশিটাই হচ্ছে ডেপথ আর্থকুয়েক। কিন্তু ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে শুধুমাত্র শ্যালো আর্থকুয়েকই হয়। ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারির ক্ষেত্রে ফোকাস কেন্দ্র হয় মূলত 25 থেকে 35 কিলোমিটারের মধ্যে। 25 কিলোমিটার টু 35 কিলোমিটারের মধ্যে। কোনো জায়গাতে 60 কিলোমিটার পর্যন্ত অঞ্চলেও দেখা গেছে। এবং এটা অবশ্যই সবসময় ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারির ক্ষেত্রে শ্যালো আর্থকুয়েক হয়ে থাকে। কনভার্জেন্ট প্লেট বাউন্ডারিতে সব ধরনের আর্থকুয়েক হয়ে থাকে, তবে ম্যাক্সিমামটা যেটা হয় সেটা হচ্ছে ডেপ আর্থকুয়েক হয়ে থাকে। আর ট্রান্সফার প্লেট বাউন্ডারিতে শ্যালো এবং দুই রকমের হয়ে থাকে, ইন্টারমিডিয়েট দু রকমের হয়ে থাকে। অতএব এখানে যেহেতু শ্যালো বলেছে, অতএব শ্যালো আমরা তিনটে প্লেট বাউন্ডারিতেই দেখতে পাচ্ছি। তাই এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। আমরা শ্যালো দেখিয়ে যদি সঙ্গে সঙ্গে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি করে দিই, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। আর এখানেই কোশ্চেনটা ট্রিক, কারণ এই কোশ্চেনগুলো প্র্যাকটিস প্রয়োজন। এই জন্যই আমরা হয়তো পরীক্ষা দিয়ে এসে ভাববো যে না, কোশ্চেনটা একদম ঠিক করে এসেছি, কিন্তু দেখা যাবে না, প্রকৃতপক্ষে কোশ্চেনের লজিক অন্য জায়গায় লুকিয়ে ছিল। তাই আমাদের কোশ্চেনগুলো একটু সচেতনভাবে পড়তে হবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট বেস্ট ডেসক্রাইব দ্য স্টেট অফ আর্থকুয়েক প্রেডিকশন? আর্থকুয়েক প্রেডিকশনের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটা সব থেকে ভালো? সায়েন্টিস্ট ক্যান অ্যাকিউরেটলি প্রেডিক্ট দ্য টাইম অ্যান্ড লোকেশন অফ দ্য অলমোস্ট অল অফ দ্য আর্থকুয়েক। বলে সায়েন্টিস্টরা সমস্ত আর্থকুয়েক আগে থেকে প্রেডিক্ট করতে পারে না, কখনোই পারে না। সায়েন্টিস্ট ক্যান অ্যাকিউরেটলি প্রেডিক্ট দ্য টাইম অ্যান্ড লোকেশন। সায়েন্টিস্টরা টাইম অ্যান্ড লোকেশনটাকে প্রেডিক্ট করতে পারে। অ্যাবাউট 50% অফ দ্য আর্থকুয়েক, সমস্ত আর্থকুয়েকের 50%-এর টাইম অ্যান্ড লোকেশন সায়েন্টিস্টরা প্রেডিক্ট করতে পারে না, তাও পারে না। সায়েন্টিস্ট ক্যান অ্যাকিউরেটলি প্রেডিক্ট হোয়েন অ্যান আর্থকুয়েক উইল অকার বাট নট হোয়ার। সায়েন্টিস্টরা প্রেডিক্ট করতে পারে আর্থকুয়েক কখন ঘটবে, কিন্তু কোথায় ঘটবে সেটা প্রেডিক্ট করতে পারে না। কখন ঘটবে, কোথায় ঘটবে, কোনো কিছুই প্রেডিক্ট করতে পারে না। নেক্সট হচ্ছে কি, সায়েন্টিস্ট ক্যান ক্যারেক্টারাইজ দ্য সিসমিক রিস্ক অফ অ্যান এরিয়া। সায়েন্টিস্টরা কী করতে পারে,
যে সিসমিক মানে যে কোনো একটা জায়গায় যে সিসমিক রিস্ক কেমন ছিল তার চরিত্র সম্পর্কে বলতে পারে, বাট ক্যান নট ইয়েট অ্যাকিউরেটলি প্রেডিক্ট মোস্ট আর্থকুইকস, কিন্তু অ্যাকিউরেটলি প্রেডিক্ট করতে পারে না। এটাই হবে উত্তর। আমাদের 25টা কোশ্চেন আলোচনা হলো। পরবর্তীতে আমরা আশা করছি আগামীকাল তোমাদের PYQ নিয়ে চলে আসব এবং PYQ আলোচনা করব। এরকমভাবে সমস্ত অপশন সহ আলোচনা করব, ডিটেলসে বলে দেবো তোমাদেরকে। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করে অনুপ্রাণিত করবে, আর আমাদের সাথে যুক্ত হতে চাইলে এই নাম্বারে অবশ্যই মেসেজ করবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।